আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য স্টাডি স্ক্যালপেল। আমি তাসনুভা খান আঁচল, বর্তমানে নেত্রকোনা মেডিকেল কলেজে অধ্যয়নরত আছি। আজকে আমরা আমাদের ফিজিওলজি সাবজেক্টের প্রথম কার্ড সেলুলার ফিজিওলজি অ্যান্ড ব্লাডের প্রথম টপিক সেলুলার ফিজিওলজি এর আইটেম 4 নিয়ে কথা বলবো। আমাদের আইটেম 4-এর টপিক হচ্ছে মেমব্রেন পটেনশিয়াল, ডেফিনেশন, বেসিক ফিজিক্স অফ মেমব্রেন পটেনশিয়াল, resting membrane potential, nerve action potential, propagation of action potential. প্রথমে আমরা potential সম্পর্কে জানব। What is potential? Potential is a condition in which a state of tension or pressure capable of doing work exists. Resting membrane potential or RMP, the electrical potential difference across the cell membrane under resting condition is called resting membrane potential. একে সংক্ষেপে আরএমপিও বলা হয়। আমাদের প্রতিটা সেল মেমব্রেনেই রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল থাকে, কিন্তু শুধুমাত্র সেল মেমব্রেন অফ এক্সাইটেবল টিস্যু লাইক মাসলস অ্যান্ড নার্ভ এ অ্যাকশন পটেনশিয়াল থাকে। আর অ্যাকশন পটেনশিয়াল বলতেই বোঝায় স্লো র্যাপিড চেঞ্জ, আর অ্যাকশন পটেনশিয়াল বলতেই বোঝায় র্যাপিড চেঞ্জ অফ রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। এখন আরেকটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন, সেটা হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই আরএমপি অফ লার্জ নার্ভ ফাইবার ইজ -90 মিলিভোল্ট। আমরা জানি যে লার্জ নার্ভ ফাইবারের আরএমপি -90 মিলিভোল্ট। এখন এটা বলতে আমরা কি বুঝি? RMP of large nerve fiber is -90 millivolt. It means the potential inside the fiber is -90 millivolt more negative than the potential in ECF on outside the fiber. এখন আমরা জানব রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল কিভাবে জেনারেটেড হয়। রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল জেনারেশনের জন্য আসলে 3 ধরনের চ্যানেল প্রয়োজন হয়। প্রথমটি হচ্ছে সোডিয়াম লিক চ্যানেল, আরেকটি হচ্ছে পটাশিয়াম লিক চ্যানেল, এবং অন্যটি আমাদের খুবই পরিচিত সোডিয়াম পটাশিয়াম পাম্প। এখন আমরা জানব কোন চ্যানেলের মাধ্যমে কি হয়। আমরা জানি যে সেলের বাইরে সোডিয়াম লেভেল বেশি থাকে, এক্সট্রাসেলুলার ফ্লুইডে সোডিয়াম লেভেল বেশি থাকে, এবং সেলের মধ্যে অথবা ইন্ট্রাসেলুলার ফ্লুইডে সোডিয়াম লেভেল কম থাকে। তাহলে এই কনসেন্ট্রেশন ডিফারেন্সের কারণে সোডিয়াম সেলের বাইরে থেকে সেলের ভিতরে প্রবেশ করতে পারে, যেটা দেখা যাচ্ছে চিত্রের এই পর্যায়ে। আবার অন্যদিকে পটাশিয়াম সেলের মধ্যে বেশি পরিমাণে থাকে এবং সেলের বাইরে অর্থাৎ ইসিএফে পটাশিয়ামের পরিমাণ কম থাকে, যার কারণে পটাশিয়াম ডিফিউশনের মাধ্যমে সেলের ভিতর থেকে বাইরে চলে যায়। এই যে সোডিয়াম সেলের বাইরে থেকে ভেতরে আসছে, তার মানে সেলের ভেতরে পজিটিভ চার্জ জমা হচ্ছে, যার কারণে এই সেল মেমব্রেনে আমরা রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল পাই +61 মিলিভোল্ট। এই +61 মিলিভোল্ট আমরা পাই সোডিয়াম সেলের বাইরে থেকে ভেতরে ইনফ্লাক্স হওয়ার কারণে বা ঢোকার কারণে। আবার এই যে পটাশিয়াম সেলের ভেতর থেকে বাইরে যাচ্ছে, তাহলে প্রতিবার সেল একটা করে পজিটিভ চার্জ হারাচ্ছে, যার কারণে সেলের ভেতরে একটা নেগেটিভিটির তৈরি হয়। তাই আমরা এই পটাশিয়াম ইফ্লাক্স বা পটাশিয়াম সেলের ভেতর থেকে বাইরে যাওয়ার কারণে এই সেল মেমব্রেনে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল পাই -94 মিলিভোল্ট। কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে যে সোডিয়াম যে হারে বাইরে থেকে সেলের ভেতরে আসে, পটাশিয়াম তার চেয়ে বেশি হারে সেলের ভেতর থেকে বাইরে চলে যায়। তাই আমরা যদি সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম এর রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালকে একটা কম্প্যারিজন করতে চাই, সেখানে দেখতে পাবো পটাশিয়াম এর কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি। তাই আমরা পটাশিয়ামকে প্রায়োরিটি দিয়ে সোডিয়াম এবং পটাশিয়াম লিক চ্যানেলের জন্য আমরা রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল পাবো -86 মিলিভোল্ট।
কিন্তু আমাদের এই নার্ভ ফাইবারের রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল তো -90 মিলিভোল্ট। তাহলে কিভাবে এই 86 মিলিভোল্ট থেকে এই 90 মিলিভোল্ট রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালটা জেনারেট হয়? এখানেই আসবে আমাদের সোডিয়াম পটাশিয়াম পাম্পের কন্ট্রিবিউশনের কথা। আমরা এর আগের ভিডিওতে সোডিয়াম পটাশিয়াম পাম্প সম্পর্কে জেনেছি। সোডিয়াম পটাশিয়াম পাম্পের মাধ্যমে ইচ টাইম অথবা প্রত্যেকটা সময়ে 3টা সোডিয়াম সেলের ভেতর থেকে বাইরে চলে যায় এবং 2টা পটাশিয়াম সেলের বাইরে থেকে ভেতরে ঢুকে, যার কারণে এক সেলের ভেতর একটা নেগেটিভিটি তৈরি হয়। এই নেগেটিভ চার্জটা হচ্ছে -4 মিলিভোল্ট। তাহলে সোডিয়াম পটাশিয়াম পাম্পের জন্য আমরা রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল পাই -4 মিলিভোল্ট। তাহলে আমরা যদি এখন কম্পেয়ার করি তাহলে নেট আরএমপি অফ লার্জ নার্ভ ফাইবার আমরা পাবো -86 প্লাস -84 মিলিভোল্ট। তাহলে আমরা -90 মিলিভোল্ট রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল পেয়ে যাব। এই ব্যাপারটাকে আমরা গুছিয়ে কিভাবে বলতে পারি? Contribution of potassium diffusion potential is -94 millivolt. Contribution of sodium diffusion potential is +61 millivolt. And contribution of sodium potassium pump is -4 millivolt. By Goldman equation, we can find -86 millivolt, which is nearer to potassium diffusion potential, plus contribution of sodium potassium pump is -4 millivolt, we can find -90 millivolt. এখন আমরা আরও কিছু সেলের রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল সম্পর্কে জানব। স্কেলিটাল মাসেল এর আরএমপি -85 to -95 মিলিভোল্ট। স্মুথ মাসেলের জন্য আরএমপি -50 to -60 মিলিভোল্ট। কার্ডিয়াক মাসেলের আরএমপি -80 to -90 মিলিভোল্ট। অ্যাসেনোডাল ফাইবার -55 to -60 মিলিভোল্ট। নিউরন -60 to -70 মিলিভোল্ট। লার্জ নার্ভ ফাইবার -90 মিলিভোল্ট। আরবিসি -8 to -12 মিলিভোল্ট। অ্যাভারেজ -10 মিলিভোল্ট। এখন আমরা অ্যাকশন পটেনশিয়াল সম্পর্কে জানব। র্যাপিড চেঞ্জ ইন রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল, ডিপোলারাইজেশন ফলোড বাই রিপোলারাইজেশন ইজ কল্ড অ্যাকশন পটেনশিয়াল। ডিপোলারাইজেশন হয় সোডিয়াম ইনফ্লাক্সের কারণে, রিপোলারাইজেশন হয় পটাশিয়াম ইফ্লাক্সের কারণে। এই পুরো ব্যাপারটিকে আমরা একটি গ্রাফের মাধ্যমে বোঝার চেষ্টা করব। এর আগে আমরা একটি লার্জ নার্ভ ফাইবারে কিভাবে রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালের জেনারেশন হয়েছে আমরা দেখেছি। এখন আমরা একটি নিউরনে কিভাবে অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হয় তা দেখব। আমরা জানি যে নিউরনের রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল -70 মিলিভোল্ট। কিন্তু যখন নিউরনে একটা স্টিমুলাস আসে তখন নিউরনের সেল মেমব্রেনের পারমিয়েবিলিটি সোডিয়ামের প্রতি বেড়ে যায়, যার কারণে কিছু পরিমাণ সোডিয়াম সেল মেমব্রেনের ভেতর অথবা সেলের ভিতর ঢুকতে থাকে, যার কারণে সেল মেমব্রেনের মধ্যে একটা লোকাল পটেনশিয়ালের জেনারেশন হয় এবং এই -70 মেমব্রেন পটেনশিয়াল থেকে বেড়ে এটা হয়ে যায় -55 মিলিভোল্ট। কারণ সোডিয়াম সেলের ভিতর ঢুকছে মানে সেলের মধ্যে পজিটিভ আয়ন জমা হচ্ছে। যখন এই মেমব্রেন পটেনশিয়ালটা -55 মিলিভোল্টের মতো হয়ে যায় তখন একটা থ্রিশোল্ড পটেনশিয়াল জেনারেশন হয়। এই থ্রিশোল্ড পটেনশিয়ালের জেনারেশনের কারণে প্রচুর পরিমাণে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলের ওপেন হয়, যার কারণে প্রচুর পরিমাণ সোডিয়াম সেলের বাইরে থেকে ভেতরে চলে আসে। ব্যাপারটাকে আমরা এইভাবে দেখাতে পারি। প্রচুর পরিমাণ সোডিয়াম সেলের বাইরে থেকে ভেতরে চলে আসছে। এখন
প্রশ্ন হচ্ছে সোডিয়াম কেন সেলের বাইরে থেকে ভেতরে আসছে? এর উত্তর হচ্ছে ইসিএফ অথবা সেলের বাইরে সোডিয়াম কনসেন্ট্রেশন বেশি থাকে এবং আইসিএফে সোডিয়াম কনসেন্ট্রেশন কম থাকে। তাই সোডিয়াম সবসময়ই চায় তার হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে যেন তার ফ্লোটা হয়। এই বিপুল পরিমাণ সোডিয়াম প্রবেশের কারণে সেলের মধ্যে অনেক বেশি পজিটিভ আয়নের জমা হতে থাকে, যার কারণে এই সেলের মেমব্রেন পটেনশিয়াল -55 মিলিভোল্ট থেকে বেড়ে গিয়ে 0-তে হয় এবং তারও বেশি হতে থাকে, সেটা পজিটিভিটির দিকে চলে যায়। এই ব্যাপারটাকে আমরা বলছি ডিপোলারাইজেশন। কিন্তু যখনই সোডিয়াম একটা পজিটিভ মাত্রায় পৌঁছে যায়, সোডিয়ামের কারণে এই মেমব্রেন পটেনশিয়ালটা একটা পজিটিভ মাত্রায় পৌঁছে যায়, তখনই এই সোডিয়াম চ্যানেলগুলো ক্লোজ হয়ে যায়। সোডিয়াম চ্যানেলগুলো ক্লোজ হওয়ার সাথে সাথে আমাদের পটাশিয়াম চ্যানেলগুলো ওপেন হয়ে যায়। ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেল বলা হয় এই চ্যানেলগুলোকে। এই চ্যানেলগুলোর ওপেন হওয়ার ফলে দেখা যায় যে বিপুল পরিমাণ পটাশিয়াম সেলের ভেতর থেকে বাইরের দিকে চলে যাচ্ছে। পটাশিয়ামের সেলের ভেতর থেকে বাইরের দিকে যাওয়ার কারণও সোডিয়ামের মতোই, কারণ পটাশিয়ামের সেলের মধ্যে কনসেন্ট্রেশন অনেক বেশি থাকে বাইরের তুলনায়। এই পটাশিয়াম যখন সেলের ভেতর থেকে বাইরে চলে আসে তখন সেলের মধ্যে আবার একটা নেগেটিভিটি তৈরি হয়, যার কারণে এর মেমব্রেন পটেনশিয়াল আবার কমতে থাকে। এটা খুব র্যাপিডলি ফল করে, যাকে বলা হয় রিপোলারাইজেশন। যখনই এই মেমব্রেন পটেনশিয়ালটা মোটামুটি 70%-এর মতো চলে আসে, তখন দেখা যায় যে আগের মতো শার্প রাইজ আর হচ্ছে না, একটু স্লোলি রাইজ হচ্ছে, যাকে বলা হয় আফটার ডিপোলারাইজেশন। এখন কথা হচ্ছে যে এই গ্রাফটার এরকম স্লো ফল কেন হলো? স্লো ফল হয়েছে কারণ এক্ষেত্রে পটাশিয়াম চ্যানেলগুলো ক্লোজ হতে থাকে, যার কারণে পটাশিয়াম এর স্লো ইফ্লাক্স হতে থাকে এখানে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই গ্রাফটা রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল লেভেলে না থেমে একটু নিচের দিকে চলে এসেছে। এটা কেন হয়েছে? পটাশিয়াম চ্যানেলগুলো একটু লেজি থাকে, তারা অত র্যাপিডলি ক্লোজ হতে পারে না, যেই কারণে রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালে পৌঁছানোর পরেও তারা ক্লোজ না হওয়ায় আরও কিছু পরিমাণ পটাশিয়ামের ইফ্লাক্স তখনও চলতে থাকে, যার কারণে একটা অতিরিক্ত নেগেটিভিটির তৈরি হয়, যাকে বলা হয় হাইপার পোলারাইজেশন। ভাইবা যদি প্রশ্ন করা হয় হাইপার পোলারাইজেশন কেন হয়, উত্তর হবে স্লো ক্লোজার অফ পটাশিয়াম চ্যানেলস। আর এই যে আমরা দেখতে পাচ্ছি রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালের একটা র্যাপিড চেঞ্জ, যেটা হচ্ছে ডিপোলারাইজেশন, একই সাথে পরবর্তীতে রিপোলারাইজেশনের জন্য এই পুরো ব্যাপারটাকে বলা হয় অ্যাকশন পটেনশিয়াল। এখন প্রশ্ন হচ্ছে যে এই রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল এবং অ্যাকশন পটেনশিয়ালের ফাংশন কি, কেন এটা আমাদের সেলের জন্য গুরুত্বপূর্ণ? আমরা মেমব্রেন পটেনশিয়াল, রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল অথবা অ্যাকশন পটেনশিয়ালের ফাংশন সম্পর্কে জানবো এখন। কন্ডাকশন অ্যান্ড প্রোপাগেশন অফ নার্ভ ইম্পালস, কন্ডাকশন অ্যান্ড প্রোপাগেশন অফ কার্ডিয়াক মাসল কন্ট্রাকশন, influx and efflux of ions, secretion from glandular cells, movement of cilia, function of macrophage. এখন আমরা আরও কিছু ডেফিনেশন সম্পর্কে জানব। ডিফিউশন পটেনশিয়াল. Diffusion potential means the potential difference across the cell membrane due to diffusion of a particular ion. Nernst potential. Nernst potential is the highest level of diffusion potential
at which no more diffusion of the particular ion is possible. Threshold potential. It is the state of depolarization when action potential is inevitable. Overshoot. Overshoot is the peak of action potential where membrane potential is positive. এই যে আমরা এই ক্ষেত্রে হাইপার পোলারাইজেশন স্টেটটা দেখেছিলাম, এটাই অ্যাকচুয়ালি ওভারশুট লেভেল। কারণ পটাশিয়াম ইফ্লাক্স আরএমপি এর পর্যায়ে থেমে যাওয়ার কথা ছিল, কিন্তু এটা আরেকটু নিচে এসে তারপরে আবার রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল পর্যায়ে এসে থেমেছে। এই যে আরেকটু বেশি পটাশিয়াম এর শুটিং হলো, একে বলা হয় ওভারশুট। আমাদের আজকের আইটেমের পড়া এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য। এই আইটেম সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।